দর্শক, আরো স্বাগত জানাচ্ছি এমএলএম জিজ্ঞাসা অনুষ্ঠানে। কথা বলছিলাম রফিকুল আমিনের সঙ্গে। আমরা এমএলএম এর কিছু বেসিক প্রশ্ন নিয়ে আবার ফিরে নতুন করে আলোচনা করছি। সেই জায়গাতে আমি আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে এই প্রক্রিয়াতে আপনারা তো প্রচুর, যদি মাল্টি লেভেল মার্কেটিং, যেটা বহুস্তরীয় বিপণন, তাতে লোক সংগ্রহ করা হয় ডান দিকে বাম দিকে, আপনার যে প্রক্রিয়া, তাতে আস্তে আস্তে যে বহু লোক বাড়তে থাকে, যেটা অভিযোগ ভয় থাকে, সেটা হচ্ছে শেষে এসে কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হবে। এই ভয়টা কিন্তু আছে। আপনাকে মনে হয় না যে সেই ঘটনাটা ঘটতে পারে? একটা জিনিস কি আগে দেখতে হবে যে কখনই ক্ষতিগ্রস্ত হবে, সেটা হচ্ছে যদি এখানে পণ্য বা সেবার বিপরীতে টাকা আদান প্রদান না হয়। যদি শুধু অর্থ সংগ্রহ করা হচ্ছে, তার বিপরীতে সমভ্যালুর কোনো পণ্য দেওয়া হয়নি, সেই ক্ষেত্রে সর্বশেষ যে ব্যক্তিটি আছে অবশ্যই ক্ষতিগ্রস্ত এবং যেটাকে বলা হয় পিরামিড স্কিম বা স্ক্যাম, সেটার নাম হচ্ছে এটা এক ধরনের অবৈধ জুয়া, যেটা অনেক আগে পঞ্জি স্টার্ট করেছিল একবার, তারপরে এয়ারপ্লেন গেম, অনেক রকমের জুয়া খেলা কিন্তু আছে, যে আপনার যেখানে কোনো পণ্য বা সেবার কোনো ইয়ে নেই। আপনাকে একটা জিনিস দেখেন, আমি পিরামিড দিয়ে কথা বলছিলাম একটু আগে। যে কোনো দেশের যে সরকারের যে স্ট্রাকচার, যেটা আমি বলছি না, সেটা বলছেন অর্থনীতিবিদ ডক্টর ব্ল্যাক, আমেরিকান। উনি যে বইটাতে এই কথা বলেছেন, আমি বইটার নাম আগে বলিনি, কারণ কেউ বলতে পারে যে উনি এটা মন গড়া কথা বলছেন। বইটার নাম হচ্ছে দি হু স্টোল দি আমেরিকান ড্রিম। এটা বার্ড হেজেসের একটা লেখা বই। সেখানে উনি উদ্ধৃতি দিয়েছেন যে আমেরিকান অর্থনীতিবিদ ডক্টর ব্ল্যাক বলেছেন যে পৃথিবীর সকল প্রতিষ্ঠান, ইভেন পার্লামেন্ট, ইজ এ স্ট্রাকচার, ইজ এ পিরামিড। নাথিং রং উইথ দ্য পিরামিড ইফ দি অ্যাকশন অফ মোড অফ অ্যাকশন ইজ ওকে। যেমন উনি বলছেন, আমি টাকা নেব, আমি পণ্য দিলাম, দ্বিমুখী যদি ক্রিয়া হয় তাহলে এখানে কিন্তু অবৈধ কিছু হয়নি, দুই দিকে কিন্তু ক্রিয়া হতে হবে। তো পার্লামেন্টে কিভাবে ক্রিয়া হয়? আমরা সরকারকে ভোট দিই, সরকার আমাদেরকে সেবা দেয়। যদি আমরা ভোট দেওয়ার পর সরকার যদি সেবা দানে ব্যর্থ হয়, তখন এটাকে বলা হয় ফেইল পিরামিড। তখন কিন্তু ওই পিরামিড ভেঙেও যায়। অনেক দেশে থাকে না, কারণ সরকার আবার নতুন ইলেকশন হয়, আবার সরকার আসে। যেমন মনে করেন পেনশন প্ল্যান। পেনশন প্ল্যান হচ্ছে কিন্তু পিরামিড স্কিম, যেটা একমাত্র যে কোনো দেশের গভর্নমেন্ট এটাকে কন্ট্রোল করে, পাবলিকের মধ্যে ঢুকতে পারে না। তার মানে কি, পিরামিড স্ট্রাকচার আছে, কিন্তু পিরামিড স্ট্রাকচারে লেনদেন হতে হবে। বাংলা লেন দেন, যদি লেনের পরে দেন না হয় তাহলে এটা কিন্তু ইলিগাল হয়ে যাবে। তারপরে আপনাকে মনে রাখতে হবে যে যে কোনো একজন ভোক্তা ক্ষতিগ্রস্ত হবে স্ট্রাকচারের জন্য নয়, ক্রিয়ার জন্য হবে। তো এইখানে যে সর্বশেষ ব্যক্তি হবে আপনি যেটা বলছেন, যেমন আমি আপনাকে একটা বাংলাদেশের প্রেক্ষাপট একটা ধারণা দিই। কোনোদিনই বাংলাদেশের সকল মানুষ এখানে সম্পৃক্ত হবে না, এটা হলো একটা ব্যাপার। কেন? এক একজনের একটা চয়েস আছে। আচ্ছা, যারা সম্পৃক্ত হলো তাদের কি হবে? চলেন আমরা কল্পনা করে একটু বুঝার সুবিধার্থে 1 কোটি লোক সম্পৃক্ত হয়েছে, আর কোনো লোক সম্পৃক্ত হচ্ছে না, কেমন? সেই ক্ষেত্রে 1 কোটিতম লোকটার কি হচ্ছে? সে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? চলেন 1 কোটির আগে কিন্তু 99,99,999 কাস্টমার আছে। তার মধ্যে চেইন অফ অর্ডারে কিন্তু কিছু কাস্টমার আছে যারা আগে খরিদ করেছে। আবার সিস্টেমে যেভাবে কাজ হয় সেটা হচ্ছে, আগে যিনি ভোক্তা হয়েছিলেন, তিনি কিন্তু প্রতিনিয়ত পণ্য কিনছেন, উনি যখন পণ্যটা কিনেন, সে পণ্যের ভলিউমটা কিন্তু শেষ ভোক্তার ভলিউমের নিচে আসে। তখন উনি গাড়ি করে দেয়। মনে করেন ওই 1 কোটিতম লোকটি আপনি, আর আপনার চেইন অফ অর্ডারের উপর দিকে 10,000 লোক আছে। এই 10,000 লোকের মধ্যে 10 জন লোককে যদি মাসে একবার ক্রয় করে, আর তারা যদি রাহুলের ভলিউমের নিচে সেট করে, হাউ ইউ ক্যান লুজ মানি? কারণ আপনি বলবেন কেন তারা দেবে? কারণ তাদের আর কোনো চয়েস নেই। কিন্তু তাদের, আপনি যদি স্ট্রাকচারটা দেখেন, আমি আমার কেনা পণ্যের ভলিউম যদি রাহুলের নিচে সেট না করি, আমার সেট করার জায়গাই নেই। তার মানে পিরামিড স্ট্রাকচার যেটা আমরা দেখছি, ওগুলো মানুষ নয়, ওগুলো হচ্ছে পণ্যের ভলিউম। পণ্যের ভলিউম কিন্তু বাড়তেই থাকবে, ওই স্ট্রাকচার কিন্তু বাড়তে থাকবে। এতটুকু আছে, তারপরে এত এত এত। আপনি যে পিরামিড স্ট্রাকচারটা দেখছেন, বস্তুত এই স্ট্রাকচারটা হচ্ছে পণ্যের সেল ভলিউম, নট দি স্ট্রাকচার অফ দি হিউম্যান বিং। হিউম্যান বিং কিন্তু এক সাইডে আছে, এটা কিন্তু দেখানোর সময় ভুল দেখানো হয়। যেমন আমি একজন লোক, আমি জয়েন করলাম 15টা সেন্টার নিয়ে, এই 15টা সেন্টার কিন্তু পিরামিড, কিন্তু আমি নিজে কিন্তু পিরামিড না। আমি কিন্তু চাইলে আপনার আগামীতে আমাদের তো এই অনুষ্ঠান কন্টিনিউ হচ্ছে, আমি যেটা করবো, আমি আপনাদেরকে মানে গ্রাফিক্যালি একটা ডিজাইন দিয়ে দেবো দর্শকদের উদ্দেশ্যে। সেখানে আমি দেখিয়ে দেবো যে পিরামিড স্ট্রাকচার কোনটা, মানুষ না তার ক্রয়ের ভলিউম। তার ক্রয়ের ভলিউমটা কিন্তু হচ্ছে পিরামিড স্ট্রাকচার, নট মানুষের। মানুষ কিন্তু একদিকে মালিক হিসাবে আছে। তার মানে কি, ক্রয়ের ভলিউম গুলো কিন্তু ওভারল্যাপিং হতে থাকবে, এন্ডলেস, কিন্তু কোনোদিনই শেষ হবে না। আরেকটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে
আপনাদের এখানে যে প্রক্রিয়াতে আপনারা মানুষকে বোঝান, বুঝিয়ে আনেন, যেটা তাদেরকে আনেন, এটা অনেকে বলে থাকে এটা একটা ক্যাডার ভিত্তিক রাজনৈতিক, আর বিভিন্ন যে রাজনৈতিক দল সেই দলগুলোর মতো করে আপনারা মানুষগুলো সংগঠিত করেন। উদ্দেশ্য রয়েছে, একটা রাজনৈতিক উদ্দেশ্য আপনি পরে ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে কি, এটা ফ্যামিলি স্ট্রাকচার মতো। দেখেন, আপনার ফ্যামিলিতে আপনাকে হেদায়েত কে করে? আপনার বাবা না আপনার চাচা না রাস্তার কোনো আপনার আঙ্কেল? কে হেদায়েত করছে? আপনার আদর্শে, আপনি কার আদর্শে বড় হয়েছেন? আপনার বাবার না প্রতিবেশী চাচার? আপনার বাবা। আপনার বাবা কিন্তু আপনার লিডার। এখানে কিন্তু এটা ফ্যামিলি স্ট্রাকচার মতো। প্রত্যেকটা গ্রুপের যিনি আপনার আছে উনি কিন্তু ওই ডাউনলাইনের ফাদার মতো, সে তাকে গড়ে তোলে। এখন কেউ যদি বলে আমাদের এটা ক্যাডার ভিত্তিক গড়ে উঠছে, তাহলে পৃথিবীর সমস্ত ফ্যামিলির বাপারা হলো তার ছেলেদেরকে ক্যাডার ভিত্তিক গড়ে তুলছে। এটা হচ্ছে কি দৃষ্টিভঙ্গির ব্যাপার। দেখেন, আমি একটা কথা বলি, যে কোনো বিষয়কে আপনি দুইভাবে ব্যাখ্যা করতে পারেন, কেউ আপনার সাথে তর্ক করে জিততে পারবেন না। আপনি বলতে পারেন যে অর্ধ গ্লাস পানি খালি একটা গ্লাসে, আমি বলবো না অর্ধ গ্লাস পূর্ণ। আপনি বলতেছেন খালি, আমি বলতেছি পূর্ণ, কোনদিন শেষ হবে না। আপনি বলবেন মুরগি আগে, আমি বলবো আন্ডা আগে, হবে না। আগে দেখতে হবে দৃষ্টিভঙ্গিটা কি। দৃষ্টিভঙ্গি হচ্ছে আমাদের এখানে যে সেলফ লিডারশিপ গ্রুপ আছে, সেখানে যিনি নেতৃত্ব দেন পিএইচডি, তার সম্মানটা কিন্তু তার গ্রুপের কাছে অলমোস্ট লাইক এ ফাদার, ইটস এ ফ্যামিলি ট্রি, তারা পরিবারের মতো। এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কিন্তু ওই লিডারশিপটা দিই। আমরা কিন্তু এখানে রাজনীতি শিখাই না, আমরা শিখাই ভালো কথা বলো, মিথ্যা কথা বলো না, কারোর সাথে প্রতারণা করো না, কারোর সাথে ধোঁকাবাজি করো না। এই কথাগুলো যদি হয় ক্যাডার ভিত্তিক, তাহলে আমার আর কিছু বলার নেই। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য, যেমন আমরা শুনেছি আমেরিকাতে কিছু এমএলএম করার লোকজন, তারাও আমি পড়েছি, আমি পড়ার পরে খবর নিয়েছি এটা, যে 17 জন আমেরিকান সিনেট পাওয়া গেছে, যারা আগে এমএলএম করতো তারা এখন পলিটিক্যালি হয়েছে। তথ্যটা কিন্তু আংশিক সত্য, আংশিক মিথ্যা। সত্য হচ্ছে যে একই লোক দুটা কাজ করতেছে, এটা ঠিক, সে এমএলএম করছে আবার সে রাজনীতি করছে, এটা পাওয়া গেছে। কিন্তু কোনটা আগে, এটাকে টুইস্টিং করা হয়েছে। চলেন, আগামীকাল যদি বাংলাদেশের কোন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ মনে করে যে আমি এবার ইলেকশনে হেরে গেলাম, আমার তো কোনো কাজ কাম নাই, আমার এলাকাতে আমি হেরে গেছি, আমি ঢাকা আছি, ঠিক আছে রফিকুল আহমেদ, আমি আপনার সাথে ব্যবসা করতে চাই, বিজনেস, এভাবে কিন্তু আসছে কয়েকজন। এই যে গত ইলেকশনে বহু এমপি আছে যারা যখন ইলেকশনে হেরে গেছে, কোনো কাজ নাই, তারা সত্যি সত্যি আমাদের এখানে এসে তারা অনেক মালপত্র কিনে কিন্তু ডিস্ট্রিবিউটর হয়েছে। আমি দিতে পারবো ব্যাপারটাকে। এখন আপনি আমাকে বলেন, যেই পলিটিক্যাল পার্টির যে আপনার যে এক্স এমপি যিনি আমাদের ডিস্ট্রিবিউটর হলেন, ওনার বেসিক ইয়েটা কি, প্রফেশনটা কি? উনি কি এমএলএম ডিস্ট্রিবিউটর না উনি একজন পলিটিশিয়ান? উনি পলিটিশিয়ান হিসেবে ওনার যখন অফ সিজন, এখন ওনার কাজ নাই, উনি এখানে এসে ডিস্ট্রিবিউটর হলেন। এখন কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে বলে যে এই লোকটি এখানে এমএলএম করার কারণে আগামী নির্বাচনে সে ইলেকশনে দাঁড়াচ্ছে, এটা কিন্তু খামাখা মানুষের কাছে তাকে ছোট করা। কারণ বেসিক্যালি উনি নিজে একজন পলিটিশিয়ান। পার্থক্য হচ্ছে উনিও আমার কাস্টমার হয়ে গেছেন কোনো না কোনো ভাবে। আমেরিকাতে যে 17 জন সিনেটের কথা বলা হয়েছে, এরা আপনি জানেন ভালো করে কোনো ব্যবসা করবেন সিনেট হতে পারবে না, তাদের যদি ওই সমস্ত মেধা লেখাপড়া না থাকে। ওরা আগে থেকেই পলিটিশিয়ান। পার্থক্য হচ্ছে তারা কোনো এক সময় এমন কর্পোরেশনে এসে তাদের স্ট্রাকচার দেখে জয়েন করছে, জয়েন করার পরে আবার পরবর্তী ইলেকশন যখন আসছে, আবার তারা ইলেকশনে দাঁড়াচ্ছে, হয়তো তারা জিতছে, তারা হারছে, নাথিং টু ডু উইথ দ্য এমএলএম। এমএলএম একটা ব্যবসা, তার একটা ক্যারিয়ার। প্রত্যেকটা পলিটিশিয়ানের একটা ব্যবসা আছে। আপনাদের কি কোনো পলিটিক্যাল ভিউ আছে? পলিটিক্যাল ভিউ থাকা উচিত না। কেন আমি বলি, এটা কিন্তু জটিল হবে। কেউ যদি এভাবে চিন্তাও করে ভুল হবে। কেন ভুল হবে আমি বলি, আমাদের বর্তমানে যে 46 লাখ লোক আছে, এর ভিতরে অন্তত আপনার 50% লোক পাওয়া যাবে যারা বর্তমান সরকারের সমর্থিত লোক। অন্তত আপনার 50% না পাওয়া গেলে 40% পাওয়া যাবে যারা অপোজিশন পার্টির সমর্থিত লোক। অন্তত 10% লোক পাওয়া যাবে যারা মহাজোটের সাথে আছে, যেমন এরশাদ সাহেবের দলের। আমি দেখেছি নিজে, এরকম আমি আপনাকে দেখাইতে পারবো। আবার এরকমও পাওয়া যাবে অন্তত আপনার 5% লোক পাওয়া যাবে যারা পলিটিক্স করে না, তাদের কোনো পলিটিক্যাল ভিউ নাই। আবার উল্টো হতে পারে যে দেখা যাবে যে এখানে পলিটিক্যাল ভিউ লোক অনেক কম, আবার পলিটিক্স করে এমন। কারণ আমি কিন্তু কোনো সার্ভে করিনি। যদি আপনারা চান আমি সার্ভে করতে পারি, আমি একটা কম্পিউটার দিয়ে দিই, ওয়েবসাইটে দিয়ে দিই যে আপনারা যারা 46 লাখ লোক আছেন তাদের পলিটিক্যাল মতবাদ কি, আপনারা নিজেরা অ্যান্সার দেন। দেখবেন আমার বিশ্বাস যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের লোক এখানে তেমন একটা আসেনি। কারণ কি, যারা পলিটিক্স করে তাদের আসলে ব্যবসা করার সময় নেই। সত্য কথা যেটা, তারা ব্যবসা বুঝে না, ব্যবসা করতেও চায় না। হাতে গোনা কিছু লোক 2007-8 সালে যখন আপনার পলিটিক্স করে দিল সরকার, তত্ত্বাবধায়কের সাথে যে পলিটিক্স করা যাবে ব্যান করে দিল, কেমন মাত্র তখন কিছু পলিটিক্যাল ভিউ লোক জয়েন করেছিল তখন। এরপর দেখা গেছে আবার যখন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, সব দূর দিয়েছে রাজনীতির দিকে। আমরা তখন যে আপনারা বাধা দেননি তাদেরকে, এটা তাদের ব্যাপার। আপনি আমার কাছে শ্রম বিক্রি করেছেন, আপনার এথিক্স বা মাথা বিক্রি করেননি।
আপনাকে আমি কোনোদিন বলতে পারবো না যে আপনি অমুক পার্টিকে ভোট দেন, এই কথা বলার অধিকার আমি রাখি না, কারণ আপনি আমাকে সোজা উত্তর দিবেন যে সরি আমি কিন্তু আপনার ভোক্তা, আমি আপনার কাছে যদি কাজ করি ডিস্ট্রিবিউটর হিসেবে, আমি ম্যাক্সিমাম আপনার কাছে দিয়েছি আমার শ্রম, আমি আমার মাথা বিক্রি করে দিই আপনার কাছে। অসংখ্য ধন্যবাদ জনাব রফিকুল আমিন আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি এমএলএম জিজ্ঞাসা অনুষ্ঠানটি দর্শকদের চাহিদার প্রেক্ষাপটে আমরা একটু সময় পরিবর্তন করেছি। এই অনুষ্ঠানটি আগামীকাল থেকে আপনারা দেখতে পাবেন রাত 11টা 25 মিনিটে, এবং পূর্ব নির্ধারিত সময়গুলোতেই এটা পুনঃপ্রচার করা হবে। তবে আগামীকাল রাত 11টা 25 মিনিটে আপনারা দেখতে পাবেন এমএলএম জিজ্ঞাসা। আর আমাদের যে পুনঃপ্রচারের সময় সেটি ঠিক থাকছে। দর্শক, আপনাদেরকে ভীষণ ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। আশা করি আপনারা আগামী দিনগুলোতেও আমাদের সঙ্গে থাকবেন। সবাই ভীষণ ভালো থাকবেন।